প্রশ্নে বিরক্ত বোধ করে। এমনিতেই তো তার সুখ আসতে গিলে খেয়েছে এই মেয়ে, তার ওপর এসব উল্টাপাল্টা প্রশ্ন। সুপ্ত মাঝে ও বসার জায়গায় এই মেয়ে বসা হয়েছে দেখে তার হৃৎপিণ্ড জ্বলছিল। বেলা ঝাড়া দিয়ে বলে, অবশ্যই, আমি ছোট ওনার থেকে, কি যাতা প্রশ্ন। বেলার আচরণে ত্রয়ীর মস্তিষ্কে যেন বহিঃশিকার জ্বলতে শুরু করে। কৃত্রিম হাসিতে ছেয়ে থাকা মুখশ্রী কঠোরতা হয়ে আসে। শক্ত কণ্ঠে খানিক জোরালোভাবেই সে বেলাকে বলে ওঠে, মিনি, তন্দ্রা, বর্ণা ওরা সবাই আমাকে ভাবি ডাকে। তুমি আমাকে ভাবি ডাকার প্রয়োজন বোধ করছো না? বেলা কিছু বলার আগেই ত্রয়ী ফের বলে। ত্রয়ীর কথায় তড়াক করে চায় বেলা। সে ত্রয়ীর মুখে এরকম কথা একদমই আশা করেনি। বেলা কিছু বলবে তার আগে ত্রয়ী মুখে মেকি হাসি ফুটিয়ে বলে ওঠে, আবার এটা বলো না যে কাজিনকে জড়িয়ে ধরে বিয়ের শুভেচ্ছা জানাচ্ছিলে। বেলা মুহূর্তের মাঝেই যেন হাতের আকাশে চাঁদ পেয়ে গেছে। মনে মনে শয়তানি হাসি হাসে সে। ত্রয়ীকে মনে মনে বোকা মেয়ে সম্বোধন করে উপহাসও করে সে। তারপর মাথা নিচু রেখেই বলে ওঠে, ইউ লাভ ইজ আদার। বাক্যখানা শ্রবণ করার পর ত্রয়ী মুখে কোনো পরিবর্তন না হলেও জুড়ে থাকার হৃদয়টা আবারও পুনরায় ভেঙে যায়। বেলা কোনো চোখে ত্রয়ীর দিকে চায়। ত্রয়ী কোনো কথা না বলে বেলার সামনে থেকে প্রস্থান করে। খুব বড়জোর তাচ্ছিল্যর হাসি হেসে ওঠে তার মন। তারপর পুনরায় আগের জায়গায় গিয়ে থপ করে বসে পড়ে সে। সে বসতেই মিনি এসে বসে ওর পাশে মজা করেই বলে ওঠে, ভাইয়াকে মিস করছো ভাবি? ত্রয়ী কিছু না বলে উপরে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নেয়। তারপর চন্দার দিকে তাকিয়ে বলে, একটা কথা জানো কি, যারা অভিনয় করে পর্দাতে শুধু তাদেরকেই পুরস্কার দেওয়া হয়, কিন্তু যারা বাস্তব জীবনে অভিনয় করে তাদেরকে আমরা চিনিও না, চিনতেও পারি না। কিন্তু তারা সেই সব অভিনেতাদের থেকেও কোনো অংশে কম নয়। চন্দ্রা ত্রয়ীর এ কথা বলার উদ্দেশ্যে কি অনুধাবন করতে পারবে না? তবে কথাগুলো যথার্থ বলে বড়সড় একটা বলে। বাড়ির আশেপাশে অনেক জায়গায় নিয়ে গার্ডেন, ওখানেই দাঁড়িয়ে ফোন কলে কথা শেষ করে সুপ্ত সবে ফোন স্কোর করছিল। কারো আসার শব্দ ভেসে আসছে ওর কানে। চোখ তুলে দেখে গুটি গুটি পায়ে এদিকে আসছে। সুপ্ত দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। কৃষ্ণবর্ণের কোটের মাঝ থেকে শুভ্র রঙাটা উকি দিয়ে সুদর্শন পুরুষটিকে আরো সুদর্শন দিয়েছে। বেলা কাছে এসেই বলে ওঠে, সুপ্ত আপনি? ভাইয়া বলে সম্বোধন কর, নয়তো কথা বলিস না। সুপ্তর সোজা সাপটা বরণের বেলার মুখে কালো রং হয়ে আসে। কারণ সুপ্তর সাথে সে কথা না বলে থাকতেই পারে না। তাই অনিচ্ছা সত্ত্বেও ভাইয়া বলে সম্বোধন করা কথা শুরু করে। কোনো কিছুর জবাব দেওয়ার আগেই সুপ্ত বলে, তোকে আমি কখনো বলেছি আমার তোকে ভালো লাগে, কিংবা আমি তোকে ভালোবাসি? বেলা অতি কষ্টের সহিত দুপাশে মাথা নাড়ায়। বেলার ঋণাত্মক প্রতিক্রিয়া পাওয়ার পর সুপ্ত আলগোচরে বাঁকা হাসে। বেলা তারপর বলে, কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন সুপ্ত ভাইয়া? কথা শেষ হতেই নূপুরের আওয়াজ সুপ্তর সামনে আর বেলার পেছন ফিরে যায়। ত্রয়ী ওদের সামনে আসতেই বেলা চলে যায়, তবে নিক্ষেপ করে চায় বিষাক্ত দৃষ্টি। এমনিতেই সে সুপ্তর সাথে কথা বলার তেমন সুযোগ পায় না, আর এখন তো কথা বলার মাঝে বিঘ্ন ঘটানোর মানুষও হাজির। বেলা চলে যেতেই ত্রয়ী বলে ওঠে, আপনাদের প্রেম আলাপে বিঘ্ন ঘটানোর কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু মা আমাকে দিয়ে আপনাকে ডাকতে পাঠিয়েছেন। কথাটুকু শেষ করতে ত্রয়ী এক পলক সুপ্তর দিকে চোখ তুলে যায়। সুপ্ত ওরই দিকে তাকিয়েছিল, সেভাবেই তাকিয়ে সুপ্ত বলে ওঠে, তুমি বলেছিলে না প্রমাণ চাও? এই নাও প্রমাণ। কথাখানা বলে সুপ্ত হাত ধরে রাখা মোবাইল ফোনটা ত্রয়ীর দিকে বাড়িয়ে দেয়। রেকর্ড করবে বলে সুপ্ত বেলাকে প্রশ্নটা করেছিল। ত্রয়ী ফোন দিয়ে মোবাইল স্ক্রল করছিল। দৃষ্টি দিতেই তার ওপরে সুপ্তের দৃষ্টি বর্ষিত হয়।
মুখশ্রী জোরে বিচরণ করছে সুপ্তের দু চোখ, থুতনি থেকে শুরু করে কপালের টিপ সব খুঁটিয়ে দেখছে সে। এখন কপালে ছোট্ট লাল টিপ পড়েছে ত্রয়ী, তবে সকালের তুলনায় বড়। সকালেরটা এর চেয়ে আরও ক্ষুদ্রাকৃতির ছিল। সুপ্ত হঠাৎ করে খেয়াল করলো মাঝখান দিয়ে করা সিঁথিরিতে টিকলি মিসিং। টিকলি পরলে মেয়েটাকে একদম কেমন দেখাতো ভাবতেই সুপ্ত হঠাৎই ত্রয়ের কপালে লাল একটা মাঝারি সাইজের বিন্দু ও সুপ্তের শুকনো নজরে তাকিয়ে দেখলো সেটা ত্রয়ের কপালে বিচরণ করতে করতে স্থির হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে তার থেকে পুরো 1 হাত দূরত্বে দাঁড়ানো ত্রয়ীর কোমরে হাত রেখে নিজের দিকে টেনে আনে সুপ্ত। আকস্মিক ঘটনায় ত্রয়ীর হাত থেকে সুপ্তের মোবাইল হাতে থেকে সোজা ভূমিতে পতিত হয়। আচমকা এমন হয় ত্রয়ীর ভারসাম্য বজায় রাখতে সুপ্তর গলার দিকটা সজোরে খামচে ধরে। তার কয়েক সেকেন্ডের মাথায় ড্রয়িং রুমের গার্ডেনে আসার দরজার পাশে রাখা ফুলদানির বিকট শব্দে ভেঙে যায়। অস্বাভাবিক আকার ধারণ করে ত্রয়ীর দুটি নেত্র। ভাঙা ফুলদানির দিকে তাকিয়ে সুপ্ত অনুভব করে এই নিক্ষিপ্ত গুলি ছিল ত্রয়ীর পানের মারার জন্য। গম্ভীর মুখে ত্রয়ীর কোমরে থাকা হাতটার দিকে কোমর অজান্তেই জোরে চেপে ধরে সুপ্ত। সূক্ষ্ম ব্যথায় আর ভয়ে চোখ খিচে নেয় ত্রয়ী। নিস্তব্ধতায় ছেয়ে আছে ড্রয়িং রুমে। সোফায় সকলে থমথমে মুখে বসে, কারো কারো চোখে ভয় বিদ্যমান। গেস্টরা চলে গিয়েছেন বেশ কিছুক্ষণ হলো। বাড়ির সকলের মুখের দিকে একবার তাকিয়ে সুপ্ত বলে ওঠে, এত চিন্তিত হওয়ার কিছু নেই, কারোর কিছু হয়নি, ত্রয়ী ঠিক আছে। ত্রয়ী সুপ্তের কথায় চোখ তুলে তাকায়। তার চোখে মুখে কোনো ভয়ের ছাপ নেই, তবে সেই সময়টা সে ভয় পেয়েছিল। দিক বিদিক শূন্য হয়ে পড়েছিল তার। এমনকি সুপ্ত যে তার হাত ধরে টেনে ড্রয়িং রুম অবধি নিয়ে এসেছিল সেটাতেও তার হুঁশ ছিল না। গুলির আওয়াজে তটস্থ হয়ে অনেক গেস্টই পরপরই প্রস্থান করেন। মিসেস সুদৃত সুপ্তের দিকে চেয়ে শাসানোর স্বরে বলে, চিন্তিত হতে না বলছিস? বাচ্চাটা যদি কিছু হয়ে যেত? সুপ্তের মায়ের কণ্ঠে নিজের জন্য উৎকণ্ঠা দেখে মনে মনে খুশি হয় ত্রয়ী। তারপর ওনার পাশ ঘেঁষে বসে কাঁধে মাথা রেখে 2 হাতে ওনার বাহু জড়িয়ে ধরে সে। মিষ্টি করে বলে ওঠে, কিছু হয়নি তো মা, এবার আর চিন্তা করবেন না। মিসেস সুদৃত ত্রয়ীর গালে আদর দিয়ে বলে, বুঝেছি। এসব তোমাদের কাছে কিছুই মনে হচ্ছে না। মা হওয়ার পর বুঝবে সন্তানের এইটুকুতে মায়ের কতটা হৃদয় পুড়ে। ত্রয়ী কিছু না বলে সুপ্তের দিকে আর চোখে চায়। সুপ্ত তাদের দিকে চেয়ে আছে দেখে দ্রুত চোখ সরায় সে। পরক্ষণেই বেলার কথা মনে পড়তে অভিমান ও রাগ মিশ্রণের মুখশ্রী কঠিন হয়ে আসে তার। সুপ্তের দেওয়া ভিডিও সেই মুহূর্তে দেখতে পায়নি সে। সুপ্ত যে বেলাকে প্রশ্ন করেছে ঠিক সেই মুহূর্তে গিয়ে হ্যাচকা টানে সুপ্তর বুকে এসে পড়ে সে। তার ফল স্বরূপ হাত থেকে পড়ে ফোনের ডিসপ্লে চলে গেছে। মিসেস রেহনেওয়াত সবাইকে যার যার ঘরে যাওয়ার নির্দেশ দিলে সকলে ড্রয়িং রুম থেকে সকলের ঘরের উদ্দেশ্যে রওনা হয়। ত্রয়ী উঠে দাঁড়ায় রুমে আসবে বলে। সিঁড়ির কাছাকাছি এসে এক পর্যায়ে এসে তার চোখ পড়ে বেলার ওপর। তাকে কিছুটা বিরক্ত মনে হচ্ছে, যেন ত্রয়ী সেই কুলির শিকার হলেই বরং ভালো হতো। ত্রয়ী চোখ ফিরিয়ে চুপচাপ রুমে এসে পড়ে। আর সেই সামনে দাঁড়িয়ে কানের ঝুমকো চুড়ি খুলে রেখে দেয়। তার মুখ থমথমে মলিন দেখাচ্ছে। গলায় একটা চেন পরেছে ত্রয়ী। এটা মূলত মিনি আর ত্রন্দা নিয়ে এসেছিল সাজগোজের সময়। ভারী ভারী নেকলেস, বুড়ো আঙুল দিয়ে সিম্পল চেনটা পরেছে ত্রয়ী। সেটা খুলবে বলেই হাত দিতেই পুরুষালী কণ্ঠে হাত স্থির হয়ে আসে ত্রয়ীর। ওটা খুলতে হবে না,
তুমি যাতে সবসময় পড়তে পারো তাই এটা বানিয়েছেন মা। সুপ্তের কথায় গলা থেকে হাত নামায় ত্রয়ী। তারপর দর্পণে সুপ্তের প্রতিবিম্বর দিকে এক পলক তাকিয়ে সুটকেস থেকে প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে সে। 15-20 মিনিট সময় নিয়ে তারপর ওয়াশরুম থেকে বের হয়ে আসে ত্রয়ী। সাদা কামিজ, সাদা স্কার্ফ, পালাজো আর গলায় খয়েরি রঙের ওড়না পরিহিত ত্রয়ীর দিকে তাকিয়ে থমকায় সুপ্ত। কিন্তু ত্রয়ী আনমনাতায় সুপ্তের দৃষ্টি সে আর সর্বাঙ্গে বিচরণ করাচ্ছে তা বুঝতে পারছে না সে। খোলা চুল ছড়িয়ে পড়ে আছে পিঠ জুড়ে। চলন্ত ফ্যানের বাতাসে তারা উড়ছে বাধাহীন। মুগ্ধ করছে তার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকা যুবকটাকে। চোখে মুখে পানি দেওয়ার ভ্রু জোড়া চোখে মুখে পানি দেওয়ায় ভ্রুজোড়া আর পাপড়ির পানির কণা লেগে আছে, যা আরও আকর্ষণীয় করে তুলছে সাজসজ্জাবিহীন ত্রয়ীকে। সুপ্তের দিকে এক পলকও না তাকিয়ে সোজা ব্যালকনিতে এসে পড়ে ত্রয়ী। রেলিং ধরে দাঁড়িয়ে দৃষ্টি দেয় ওই নিকষ কালো আসমানের পানে। দরজা আটকানোর শব্দ কর্ণগোচর হতেই ত্রয়ী বুঝতে পারে এতক্ষণ বিছানায় বসে থাকা মানবটি ওয়াশরুমে ঢুকেছে। বাহিরে ঠান্ডা হাওয়া এসে ত্রয়ীকে ছুঁয়ে যায়। শীতল হাওয়া অনুভব করতেই সে চোখ বুজে সন্তর্পণে। মিনিট 10 নীরবতায় উপভোগ করার পর ত্রয়ীর কানে ভেসে আসে, ঝগড়ুটে মহিলা, ঝগড়া করেই নিশ্চয়ই এমন শত্রু বানিয়েছেন যে প্রাণে মারার মতো পদক্ষেপ নিতে পারে। সুপ্তের কথায় বিরক্ত নিয়ে তার পানে ফিরে তাকায় ত্রয়ী। অন্ধকারাচ্ছন্ন বেলকনিতে সুপ্তের চেহারা আবছা দৃশ্যমান হয় ত্রয়ীর নিকট। ত্রয়ী ভ্রু কুঁচকে বলে ওঠে, উল্টোপাল্টা কথা বলবেন না একদম। ত্রয়ীর কণ্ঠ মলিন শোনায় অনেকটাই। সুপ্ত তবুও ঠোঁটের কোণে দুষ্ট হাসিটা বজায় রেখেই বলে, আমার তো তাই মনে হচ্ছে। আপনি মনে করলেই যে তা ঠিক এমন কোনো কথা আছে? আশ্চর্য। আমিও তাই বলি, তুমি মনে করলেই যে সব ঠিক এমন কোনো কথা আছে? আর প্রশ্নটা এমনি এমনি করিনি। তুমি আমার সাথে যে পরিমাণ তর্ক করো, সো আই গেস। আপনার সাথে তর্ক করি কারণ আপনি আমার স্বামী আর আমি আপনাকে। এতটুকু বলেই যেন ত্রয়ীর হুঁশ ফিরে সে কি বলছে। মনে আসার শব্দ এসে জিভের আগায় এসেও আটকায়। এদিকে সুপ্ত ভ্রু কুঁচকে ওর দিকেই তাকিয়ে বাক্যের বাকি শব্দটুকু শোনার জন্য উৎসুক। কয়েক সেকেন্ডের ব্যয় হওয়ার পরও ত্রয়ী স্তব্ধ দেখে তার দিকে সামান্য ঝুঁকে সুপ্ত। কিন্তু একটুতেই ত্রয়ী দৃষ্টি বড় বড় হয়ে আসে। সুপ্ত ভ্রু উঁচিয়ে শোধায়, তুমি আমাকে? ত্রয়ী আমতা আমতা করে নিচু মুখ করে তাকিয়ে বলে, আমি আমি আপনাকে অন্যায়ের বিরুদ্ধে লড়তে দেখেছি, অন্যায়ের সাথে সন্ধি করতে নয়। বাই দ্য ওয়ে, আই ডিজার্ভ এ থ্যাঙ্কস। বাট আই অ্যাম নট থ্যাঙ্কফুল টু ইউ, কারণ আপনার জন্য আমার দুনিয়ার তিক্ততা আরও সহ্য করতে হবে, আপনার করা কর্মের তিক্ততা আমার সহ্য করতে হবে। ত্রয়ীর নেত্র রাগে পূর্ণ, তেজে পূর্ণ। কণ্ঠে কথাখানায় হয়তো ভেসে আসলো, তবে সুপ্ত শুনল না। তার দৃষ্টি স্থির হয়ে আছে তেজপূর্ণ ওই নেত্রদয়ে। মানসপটে একটু সুর ভেসে আসে, কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। সুপ্তের এভাবে তাকানো দেখে ভ্রুজোড়া কুঁচকে ফেলে ত্রয়ী। সুপ্ত আর অনেকটাই কাছাকাছি চলে আসে, যার ফলে ত্রয়ী সেটে আসে রেলিংয়ের সাথে। আচমকা ত্রয়ী ধাক্কা লাগায় সুপ্তের বুকে। সুঠাম গঠনের যুবক তাতে খুব বেশি পিছিয়ে যায় না। সুপ্তকে পাশ কাটিয়ে যেতে যেতে বলে, আজ ভাগ্যে মৃত্যু লেখা ছিল না বলে বাঁচাতে পেরেছেন, তবে যেদিন সত্য সত্যই মরণ এসে পড়বে সেদিন শত চেষ্টার পরেও আমার প্রাণ রক্ষা করা হয়ে উঠবে না। চলন্ত ত্রয়ীকে পেছন থেকে আঁকড়ে ধরল সুপ্তের অদৃশ্য হাত। অদৃশ্য, তাই তো।
তার নাগাল না এসেই নিজের গন্তব্যে পৌঁছালো রমণী। সুপ্ত আরেকবার মুগ্ধ হলো তার ব্যক্তিগত রমণীর তর্ককলায়। ত্রয়ী গিয়ে সোজা পালঙ্কে শুয়ে পড়ল। ঘুম পিপাসু অক্ষিদয় করেছে অনিচ্ছায় বদ্ধ, তবে মস্তিষ্ক ঘুরতে থাকা নানা প্রশ্ন তাদের উত্তর খুঁজতে ব্যস্ত। সত্য মিথ্যার নিপূরণে অতিষ্ঠ তার শক্তরূপী কোমল হৃদয়। বদ্ধ চোখ জোড়ায় খুলে গিয়ে আপনা আপনি ছুটে যায় ব্যালকনির পানে। তার দিকে পিঠ দিয়ে থাকা মেরুন রঙের শার্ট পরিহিত যুবকের আবছা দেখা যাচ্ছে আধারে। ত্রয়ীকে দেখে তার আর সুপ্তের মাঝে বিষাদ দূরত্ব। সুপ্তর দিকে চেয়ে ত্রয়ী অকপটে উচ্চারণ করল, আপনার আর আমার মাঝে দূরত্ব ততদিনই খুঁজবে না যতদিন না আপনার শুদ্ধ হৃদয় আমার হৃদয়ের নিকট শুদ্ধতা হয়ে উঠবে। আর যেদিন থেকে যাই হোক না কেন, আপনার শুদ্ধতা, আপনার পবিত্রতা আমি চোখ বুজে স্বীকার করব। ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা সুপ্ত নিকষ আধারের দিকে তাকিয়েই বলে ওঠে, মেডিকেলে পড়ুয়া সাধারণ ছাত্রী এই শান্তিপ্রিয় ত্রয়ীর ওপর হামলা হতে পারে না, তবে তার উপর এই প্রাণঘাতী হামলার হেতু স্বয়ং আমি। অফিসের চেয়ারে আরামসে বসে রিস্টেমে আসা কেটসের ফাইল তীক্ষ্ণ দৃষ্টিতে বোলাচ্ছিল সুপ্ত। হঠাৎ করে ভাবনার এক পর্যায়ে কালকে রাতের চিন্তা করা কথাগুলো মনে ভেসে ওঠে তার। ক্লায়েন্টের কেস সলভ করতে বসে সহধর্মীর ওপর হামলার হিসেব মনে আসছে দেখে কপাল চুলকায় সুপ্ত। তারপরই একটা ভাবনা এসে মস্তিষ্কে এসে ঠোকর খায়, যদি তার বাড়ির আঙিনায় ত্রয়ীকে কেউ মারার প্ল্যান করতে পারে, তবে বাইরেও সেটা তো দুধ ভাত। হঠাৎ করে ফাইলটা টেবিলে রেখে সোজা হয়ে বসে সুপ্ত। ডান হাতের তর্জনী ও বৃদ্ধাঙ্গুল দিয়ে কপাল চাপ দিয়ে চোখ বুজে কপাল কুঁচকে ফেলে সে। শত্রু নিশ্চয় ঢাকা শহরেই ঘুরে বেড়াচ্ছে। এই মুহূর্তে বুদ্ধিমানের কাজ হবে ত্রয়ীকে তাদের হাতের নাগালের বাইরে নিয়ে যাওয়া, যেখানে সন্ধান হামলাকারীর নিকট থাকবে না। এমন একটা স্থানের কথা মাথায় আসতেই চোখ মেলে তাকায় সুপ্ত। তারপর সেই অজ্ঞাত হামলাকারীদের উদ্দেশ্যে বাঁকা হাসি ফুটে ওঠে তার ওষ্ঠপটে। টেবিলে থাকা মোবাইল হাতে নিয়ে ত্রয়ীকে ফোন করবে তার আগেই কেবিনের দরজা নক করার আওয়াজ ভেসে আসে। একটা নারী কণ্ঠ বলে চলেছে। গম্ভীর আওয়াজে কাম ইন উচ্চারণ করার সেকেন্ডের মাঝেই সালোয়ার কামিজ পরিহিত একটা মেয়ে ভেতরে প্রবেশ করে। সুপ্তর দিকে চেয়ে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলে ওঠে, ক্লাস শেষে ক্যাম্পাসের একটা মাঝামাঝি সাইজের বড় জারুল গাছের নিচে একাকী বসে আছে ত্রয়ী। পরনে সাদা সালোয়ার কামিজ, অ্যাপ্রন আর গলায় আকাশি রঙের ওড়না ঝোলানো। দীঘল কেশ বেনুনি করে রাখা। বসে থাকার ওড়না আর চুল ঘাসের ওপর পড়ে রয়েছে। ত্রয়ী হেলান দিয়ে থাকায় গাছটার দিকে তাকিয়ে ভাবে, একটা সময় ফুলে ফুলে পূর্ণ থাকা গাছটা এখন কেবল সবুজের সমাহার। বর্ষার সময়তে এই স্থানে বেগুনি নীল রঙের অনেক ফুল পড়ে থাকে। গাছের দিকে তাকিয়ে স্মৃতিচারণ করতে একটা দীর্ঘশ্বাস ফেলে ত্রয়ী। আমাদের জীবনও এমন, এক প্রহরে আনন্দে কাটলেও পুরো দিন বিষাদতায় ডুবে থাকে। ঘাড় ঘুরিয়ে বা পাশে তাকায় ত্রয়ী, তার চোখ জোড়ায় অপেক্ষায় বিদ্যমান। গেটের কাছে একটা মেয়েকে দেখতেই অপেক্ষার অবসান ঘটে তার। বন্টির হাতে দুটো আইসক্রিম নিয়ে এক প্রকার দৌড়ে এদিকেই আসছে। ত্রয়ীর কাছে এসে একটা আইসক্রিম ত্রয়ীকে দিয়ে বলে, কি বিবাহিত আপু, বাসরাত কেমন কাটলো? বন্যির কণ্ঠে দুষ্টুমির ছাপ। ত্রয়ী কিছু না বলেই নিজ মনে আইসক্রিম খাচ্ছে। ওকে কিছু বলতে না দেখে বন্যি ফের বলে, বুঝেছি, লজ্জা পাচ্ছিস? ত্রয়ী ফট করে ওর দিকে তাকিয়ে বলে, আমাকে দেখে মনে হচ্ছে আমি লজ্জা পাচ্ছি? ত্রয়ীর স্বাভাবিক মুখশ্রী দেখে বন্যি দুপাশে মাথা নাড়ায়, তারপর আফসোসের স্বরে বলে, বিয়ে করলি, দাওয়াত তো দিলি না। দাওয়াত দেয়নি তোকে? বল তুই যাসনি? গ্রামের বাড়িতে বিয়ে করেছিস, যাওয়ার কোনো জো আছে? ত্রয়ী কিছু বলবে এর আগে বন্যির লজ্জা মুখ
লজ্জা লজ্জা মুখে বলে ওঠে। তুই দিস না তো কি হয়েছে, আমার আর সুপ্তের বিয়েতে পুরো কলেজ স্টুডেন্টকে দাওয়াত দিব। ওর কথা শুনে ত্রয়ী অদ্ভুত চোখে তাকায়। তাকে এইভাবে তাকাতে দেখে বর্ণি বলে ওঠে। ভাবছিস দিবা দিবা স্বপ্ন দেখছি? জানিস আমি রোজ দোয়া করি যাতে ওনার সাথে আমার বিয়েটা হয়ে যায়, তাও ফিলিংভাবে এটা পূরণ হবে দেখিস। ত্রয়ী গোল গোল চোখে তাকিয়ে বর্ণির কথা শুনছে। এর আগে এমন কথা শুনেনি না হয়, তবে তখন সুপ্ত তবে এখন সুপ্ত ছিল পর তবে তখন সুপ্ত ছিল পরপুরুষ, আর এখন তার অর্ধাঙ্গ। বর্ণি আর অনেক কিছুই বলছিল। তখনই ত্রয়ীর ফোনে কল আসে। আইসক্রিম খাওয়া স্থগিত রেখে ফোনের দিকে তাকায় ত্রয়ী। স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারটা আনসেভ হলেও তা চিনে নেয় ত্রয়ী। ফোন রিসিভ করে কানের কাছে ধরতেই পুরুষালী ভরাট কণ্ঠস্বর ভেসে আসে। কোথায় তুমি? কোথায় থাকবো, কলেজ ক্যাম্পাসে আমি। ক্লাস শেষ? হ্যাঁ। ওয়েট 10 মিনিট, ওকে? এতটুকু কথোপকথনের পশ্চাতে ওদের পাশের ব্যক্তিটি কল কাটে। ত্রয়ী অতশত না ভেবেই ফের বন্যির কথা শোনায় মনোযোগ দেয়। সুপ্ত মেডিকেল ক্যাম্পাসে এসে দেখে ত্রয়ী একটা গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, ব্যাগটা সামনে এনে রেখেছে। একটু পর ওষ্ঠ নাড়িয়ে কথা বলছে সামনে থাকার মানুষটির সাথে। ফের সুপ্ত ত্রয়ীকে ফোন কল দেয়। ফোন ত্রয়ীর সাথেই ছিল। কল আসার সাথে সাথেই ফোন রিসিভ করে ত্রয়ী। বাঁ দিকে তাকাও, আমাকে দেখতে পেলে দ্রুত চলে আসো। ত্রয়ী তৎক্ষণাৎ বাঁদিকে ফিরে তাকায়। প্রথমে ঝাপসা দেখে মানবটিকে ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। পাশে থেকে ভেসে আসে বহ্নির উল্লাসিত কণ্ঠ। সে ত্রয়ীর হাত ঝাঁকিয়ে বলে চলেছে। হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ ইয়ার, স্বয়ং সুপ্ত রেহান আজ এখানে, আমার ক্রাশটা দেখ দেখ এদিকে তাকিয়ে আছে। বহ্নির কণ্ঠে যেন আর আনন্দ ধরে না, এত উল্লাস। ত্রয়ীর কানে ফোন ধরে সুপ্তর দিকে তাকিয়ে। সুপ্তর একই দশা। সুপ্তের পরনে কফি কালারের শার্ট, কালো প্যান্ট, শার্ট ইন করা, কালো হাতে কালো বেল্টের এক্সক্লুসিভ ওয়াচ। হি লুকস ভেরি হ্যান্ডসাম। বর্ণির গালে এক হাত দিয়ে সুপ্তর দিকে মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে। যতই হোক তার অষ্টমতম ক্রাশ। ত্রয়ী কিছুক্ষণ নীরবতা বজায় রেখে আস্তে করে বলে ওঠে। যাব না, আমি চলে যাই, আমি একাই যেতে পারবো। তারপর কল কেটে দিয়ে সুপ্তর দিক থেকে দৃষ্টি সরায় ত্রয়ী। বহ্নির দিকে তাকিয়ে অবশিষ্ট আইসক্রিম খাওয়ায় মনোযোগ দেয়। তার এই আচরণে ক্ষিপ্ত হয়ে ওঠে সুপ্তর মন। অসন্তুষ্ট চোখে ত্রয়ীর দিকে চেয়ে রয় সে। এই মেয়েকে নিয়ে কি করবে সে? তারপর সে পকেটে মোবাইল ভরে নিয়ে ত্রয়ীর দিকে এগোয়। আশেপাশের মেয়েরা ওকেই উকিঝুঁকি দিয়ে দেখছে। সুপ্ত বড় বড় পা ফেলে ত্রয়ীর দিকে এগিয়ে যাচ্ছে, তা দেখে বন্যির চোখ বড় সড়ো হয়ে ওঠে। বন্যি সেদিকে তাকিয়েই বলে ওঠে। ইস, উনি এমন ক্লার লুক নিয়ে এদিকে এভাবে কেন এগিয়ে আসছেন? ওর কথা শুনে ফট করে বামে তাকায় ত্রয়ী। যথারীতি ব্রু কুঁচকে আসে তার। সুপ্ত এতক্ষণে ওদের পাশেই চলে এসেছে। ত্রয়ী কিছু বলে উঠবে তার আগেই ত্রয়ীকে কোলে তুলে নেয় সুপ্ত। আকস্মিক ঘটনায় বড় বড় করে তাকিয়ে সুপ্তর কাঁধ খামচে ধরে ত্রয়ী। এদিকে বহ্নির চক্ষু চড়ক গাছ। তার ক্রাশ তারই সামনে তার বিবাহিত বান্ধবীকে কোলে তুলে নেয়। বেচারা এই দৃশ্য দেখার জন্য বেঁচে ছিল। সুপ্ত ত্রয়ীকে নিয়ে মেডিকেল কলেজের গেট দিকে হাঁটা শুরু করে। ত্রয়ী বড় বড় চোখে চেয়ে কণ্ঠে প্রাণ রেখেই বলে ওঠে। এটা কি করছেন আপনি? সবার সামনে এভাবে আমাকে কোলে করে কোথায় নিয়ে যাচ্ছেন? নামান আমাকে, এক্ষুনি নামান বলছি। সুপ্ত ওর দিকে চেয়ে বাঁকা হেসে বলে ওঠে। সুপ্ত ওর কথা শুনবে না বুঝতে পারার পর ত্রয়ী দুই হাতে মুখ ঢেকে নেয়। ত্রয়ীর আইসক্রিম ওর গাছতলায় পড়ে গেছে। ঘাড় কাত করে একবার সেদিকে তাকিয়ে ত্রয়ী বলে ওঠে। আমার আইসক্রিম, আপনার জন্য আমি সেটাও সম্পূর্ণ খেতে পারলাম না। বলেই অভিমানে গাল ফোলায় ত্রয়ী। এভাবে বাচ্চাদের মতো গাল ফোলাতেই প্রথম দেখল সুপ্ত। চেহারায় অভিমানের ছাপ। সুপ্ত ত্রয়ীকে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। তারপর নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি ছাড়ে।
ঠিক তখনই একটা বুলেট তাদের পাশ কাটিয়ে দেওয়ালে লাগে। সাথে সাথেই আক্রোশে ফেটে পড়ছে অজ্ঞাত ব্যক্তি। চলন্ত গাড়িতে কোনো কথাই বলছে না দুজনে। বাড়িতে এসে রুমে আসতেই সুপ্ত ত্রয়ীকে উদ্দেশ্য করে বলে ওঠে, ব্যাকপ্যাক করুন বধূ সাহেবা, শ্বশুর বাড়ি থেকে জামাই আদর খেয়ে আসি। দয়া করে আপনার এই সস্তা নাটক বন্ধ করুন মিস্টার সুপ্ত রেনওয়াজ। ত্রয়ী রাগান্বিত আওয়াজ আর মেঝেতে কাঁচ ভাঙার শব্দ বন্ধ দরজার ওপারে না পৌঁছালেও সুপ্তর কানে ঝংকার তুলছে। ত্রয়ীর এরূপ আচরণ এতটুকু না রেখে শান্ত চোখে তাকায়। ত্রয়ী তখন অগ্নিদৃষ্টির দিকে সুপ্তর চোখের দিকে তাকিয়ে শান্ত আওয়াজে বলে ওঠে, এত রাগ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, শান্ত হও আর ডাইনিংয়ে চলো, তারপর আমরা তোমার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। সুপ্তর কথায় ত্রয়ীর রাগের মাত্রা কমল না, বরং কি বাড়লই। তেজি স্বরে সুপ্তকে উদ্দেশ্য করে বলে ওঠে, ত্রয়ীর কতদিন এভাবে থার্ড ক্লাস মানুষের মতন দুই নৌকায় পা দিয়ে চলবেন? কথায় বিপরীতে সুপ্তের কোনো প্রতিক্রিয়া না দেখে ত্রয়ী ভ্রু কুঁচকায়। সুপ্ত পকেটে হাত পুরে তার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। এতে যেন ত্রয়ীর মনে বহ্নি শিখার মতো মাত্রা ছড়িয়ে পড়ে। নিচে যে কাঁচ ভাঙা টুকরো আছে তাতে নজর নেই রাগান্বিতার। সুপ্তের দিকে তাকিয়ে দ্রুত পায়ে তার দিকে এগিয়ে আসতেই পায়ে সদ্য ভাঙা কাচের ধারালো টুকরো আঘাত হানে। তবে ক্রোধের চরম শিখায় পৌঁছে গেলেও মানুষ আঘাতের পরোয়া করে না। ত্রয়ী কাচের উপর দিয়ে এসেই সুপ্তের সামনে দাঁড়ায়। অতি দ্রুত ত্রয়ীর অবিশ্বাস্য এক কার্য করে বসে। সুপ্তের শার্টের কলার ধরে ক্ষোভ নিয়েই বলে ওঠে, আপনার কাজিন বেলা বা প্রেমিকা ও আমাকে কি বলেছে জানেন? উই লাভ ইচ আদার। আপনি ওকে আর আপনাকে ও ভালোবাসে। একজন নববিবাহিত স্ত্রীর কাছে স্বামীর নামে শোনা এই শব্দগুলো কতটা কষ্টদায়ক আন্দাজ করতে পারবেন আপনি? সুপ্ত কলারের দিকে ত্রয়ীর হাত মুষ্টিবদ্ধ হাতের দিকে একবার চেয়ে তারপর ভাঙা কাচের দিকে দাঁড়ানো ত্রয়ীকে দেখে এক ঝটকায় ত্রয়ীর পেট ও হাঁটুর নিচে ধরে কোলে তুলে ফেলে। আকস্মিক সুপ্তের এরূপ কাজে ত্রয়ী চমকে সুপ্তর মুখের পানে চায়। সুপ্তর গলায় থাকা হাত সামান্য চাপ দিয়েই বলে ওঠে, নামান আমাকে। এভাবে হুট হাট না বলে কয়েক কোলে তুলছেন, এটা আমার একদম ভালো লাগছে না। সুপ্ত ত্রয়ীর অগ্নি চোখ চেয়ে ঠোঁটের কোণে সামান্য হাসি টেনেই বলে ওঠে, আই ডোন্ট কেয়ার মাই ওয়াইফ। সুপ্ত ত্রয়ীকে নিয়ে পালঙ্কের দিকে যায়। ত্রয়ী ফের বলে ওঠে, আপনি আমার অনুমতি না নিয়ে 2 বার কোলে তুললেন সুপ্ত। সরি টু সে, বাট 2 বার না 3 বার। ত্রয়ী চোখ গোল গোল করে আসে সুপ্তের কথা শুনে। 3 বার? সজ্ঞানে তো ত্রয়ীকে 2 বার কোলে নিয়েছে সুপ্ত। তবে কি ত্রয়ীর অজান্তেও কোলে নিয়েছে সুপ্ত? ত্রয়ীর ভাবনার মাঝেই ত্রয়ীকে পালঙ্কে বসিয়ে দেয় সুপ্ত। এবার পায়ের তালুতে ব্যথা অনুভব হয় ত্রয়ীর। পা তুলে দেখে তাতে 2টো টুকরো গেঁথে গেছে কাচের। রক্তের লালাভ হয়ে উঠেছে পায়ের তলা। তখনই সুপ্ত ফার্স্ট এড বক্স নিয়ে এসে মেঝেতেই বসে পড়ে। ত্রয়ীর পায়ের তালুতে হাত রাখতে যাবে তখনই ত্রয়ী বলে ওঠে, আমি নিজেই পারবো, আপনাকে কষ্ট করতে হবে না। সুপ্ত এবারও শান্ত চোখে মাথা উঁচু করে ত্রয়ীর পানে তাকায়। সুপ্ত নিজেকে শান্ত প্রমাণ করলেও ভেতরে ভেতরে রাগছে সে। তবে স্বামী স্ত্রীর মাঝে যখন একজনের উগ্রতা বৃদ্ধি পায় তখনই অপরজনকে শান্ত মস্তিষ্কে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে হয়। সুপ্ত বসা থেকে উঠে দাঁড়িয়ে কস্টেপ কেটে নিয়ে আসে, তারপর সেটা ত্রয়ীর মুখে লাগিয়ে দিয়ে বলে, অনেক কথা বলেছ, সব শুনেছি, এখন আমি বলবো তুমি শুনবে, আর তার জন্য তোমার মুখটা কিছুক্ষণ বন্ধ রাখা দরকার। ত্রয়ী কিছু না বলে সুপ্তের দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। তার হাত যে উন্মুক্ত, সেটা দিয়ে মুখের টেপ খুলে ফেলতে পারবে সেই হুঁশ নেই তার। সুপ্ত অতি সূক্ষ্মভাবে পায়ের তলা থেকে কাচের টুকরো টেনে বের করে। চোখ বুজে ব্যথা সামলে নেয় ত্রয়ী। সুপ্তর পায়ে ড্রেসিং করতেই বলে, আমি বুঝলাম না তুমি কিভাবে ঘরের স্বামীর কথা রেখে বাইরের মেয়ের কথায় এত বিশ্বাস করে বসলে। সুপ্তের কটাক্ষ শুনে ভ্রু উঁচায় ত্রয়ী। সুপ্ত ফের বলে ওঠে, ট্রাস্ট মি, যদি বেলার প্রতি আমার একটুও ইন্টারেস্ট অ্যান্ড ফিলিংস থাকতো তাহলে তুমি আমার অর্ধাঙ্গিনী রূপে আমার কক্ষে এই যত্নে থাকতে না। এখন তুমি আমার কথা বিশ্বাস করবে না অন্য কারো কথা, তোমার ব্যাপার।
সুপ্ত ব্যান্ডেজ শেষ করে অতি যত্নে ত্রয়ীর পা নরম বিছানায় রেখে দেয়। তারপর একটানে খুলে দেয় ত্রয়ীর মুখে লাগানো টেপ। বাঁ পাশের ভ্রু সামান্য উঁচিয়ে সুপ্ত বলে ওঠে, কিছু বলবে তুমি?